জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে নতুন দল এনসিপির কার্যক্রম শুরু। দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা নেতাদের। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। রায়ের বাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয়। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুলিশ লাইন্সেও মিলেছে গোপন কারাগার, জানালো গুম কমিশন। ৩৩০ জনের অনুসন্ধান চললেও বেঁচে থাকার সম্ভাবনা কম। জড়িতদের বিচার হলে উজ্জ্বল হবে বাহিনীর ভাবমূর্তি। বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেকটাই সুস্থ। পরিবারের সঙ্গে থাকায় আছেন প্রফুল্ল, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। শারীরিক অবস্থা বিবেচনায় লন্ডন থেকে ফিরবেন দেশে। চেতনা বাস্তবায়নের নামে ২০০ কোটি টাকার কাজে অনিয়মের তথ্য দুদকের। সভা, সেমিনার, সিনেমা বানিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব প্রকল্প স্থগিত। দুইটা বই পেয়েছি, একটা হলো বাংলা, একটা হলো ইংলিশ। পিডিএফ থেকে দেখা অত ইজি থাকে না সবার জন্য। 8 এবং ক্লাস 9-এর খুব বেশি ক্ষতি হবে। 2 মাস পরও অনেক শিক্ষার্থীর হাতে দু একটি বই, জোড়াতালি দিয়ে চলছে পড়াশোনা। বাঁধাই মেশিনের সংকট বলছে এনসিটিভি। টেন্ডারে দেরিকে দুষছে মুদ্রণ সমিতি। এবং গঙ্গার পানি চুক্তি পর্যালোচনায় কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকের আগে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার দাবি জানাবে ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে ৭১ এবং রায়ের বাজার কবরস্থানে ২৪-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শ্রদ্ধা নিবেদন শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দ্বিতীয় প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। নতুন দলটির নেতারা বলেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন প্রসঙ্গ সামনে আসতে পারে না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতা। রাজধানী সাভার, আশুলিয়া সহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন সমর্থকরা। ৭১ মরে না, ২৪ হারে না স্লোগানে মুখর হয় স্মৃতিসৌধ। সকাল ৮টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য উপদেষ্টার দায়িত্ব ছেড়ে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কমিটির সদস্যরা। নেতারা বলেন, ৫৪ বছরেও অধরা থাকা স্বাধীনতার মূল মন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ এনসিপি। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, ৫৪ বছর ধরে তা অধরা থেকে গেছে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দেবে ইনশাআল্লাহ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। পরে নবগঠিত দলের নেতাদের শুভেচ্ছা জানান সাভারের ছাত্র জনতা। ২৪শে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হলো ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যেখানে উপস্থিত ২৪-এর গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতাও। তাদের প্রত্যাশা, ৭১-এর চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল।
পরে স্মৃতিসৌধ থেকে রায়ের বাজার কবরস্থানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। বলেন, শেখ হাসিনার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে। বিচারের আগে নির্বাচন প্রসঙ্গ সামনে আসতে পারে না বলেও জানান নেতারা। যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। ল স্পেশালিস্ট রয়েছেন, তাদের বিশেষভাবে কোনো এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানের বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। এনসিপি নেতারা জানান, দেশব্যাপী সংগঠন বিস্তৃত করতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে নবগঠিত রাজনৈতিক দলটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগার পেয়েছে গুম কমিশন। সব বাহিনীর বন্দিশালা থাকলেও প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। কমিশন বলছে ৩৩০ জনের অনুসন্ধান চললেও তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। বন্দিশালায় নির্মমতায় সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের লোকজন জড়িতদের বিচার হলে ভাবমূর্তি উজ্জ্বল হবে বাহিনীগুলোর। গোপন বন্দিশালা বা আয়নাঘর জনমনে এক রহস্যের উপাখ্যান। একে একে এই রহস্যের জট খুলছে অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন। এরই মধ্যে গত মাসে সরকারের ঊর্ধ্বতনরা 3টি বন্দিশালা সরেজমিন পরিদর্শন করেছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কমিশন জানালো, সব বাহিনীর মধ্যে গোপন বন্দিশালার সন্ধান মিলেছে, তবে এখনো প্রকৃত সংখ্যা নিরূপণ করা যায়নি। আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ পুলিশের যে ইয়েগুলো আছে, কি বলে, পুলিশ লাইন, আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাবো। এগুলো গত 15 বছরের মধ্যেই বানানো হয়েছে, সম্ভবত গত 10-12 বছরের ভিতর। বর্তমান রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলছে যে গুমের বিচার হওয়া উচিত। এখন যারা এই বিচার কার্যে বাধা প্রদান করছেন, অর্থাৎ ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফ প্যাসেজ দিচ্ছেন, তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না। 2009 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত গুমের 1750 অভিযোগ জমা পড়েছে কমিশনে। এর মধ্যে 330 জনের এখনও হদিস মেলেনি। ভারতের কারাগারে বন্দী 1067 বাংলাদেশের তালিকা ধরেও খোঁজ করেছে কমিশন। আবার গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বর্তমান অবস্থা বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান আছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। কমিশন বলছে, বন্দিশালায় নির্মমতার শিকার ব্যক্তিদের গুমের সঙ্গে জড়িত সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের লোকজন। জড়িতদের বিচার হলে ভাবমূর্তি উজ্জ্বল হবে বাহিনীগুলোর। গুমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে গুম কমিশন, যা বিচারের জন্য জমা দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে গণ অভ্যুত্থানে আহত 113 জনের হাতে 1,13 লাখ টাকার চেক হস্তান্তর করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, এখনও শেষ হয়নি যুদ্ধ। দূর দূরান্ত থেকে আসেন জুলাই বিপ্লবে আহত যোদ্ধারা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে 113 জনের হাতে চেক তুলে দেন শহীদ মুগ্ধের ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুব রহমান স্নিগ্ধ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার। স্নিগ্ধ জানান, এখনও শেষ হয়নি যুদ্ধ। এই জুলাই গণঅভ্যুত্থানের যারা আহত এবং শহীদরা রয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশে যে গণঅভ্যুত্থান শুরু হয়েছে সেই গণঅভ্যুত্থান শেষ হবে না।
এর আগে দেখানো হয় জুলাই বিপ্লবের নানা স্মৃতি বিজড়িত প্রামাণ্যচিত্র। জেলা প্রশাসক জানান, যাদের বিনিময়ে আজকের এই স্বাধীনতা তাদের যেন আমরা না ভুলি। 113 জনকে 1 লাখ টাকা করে মোট 1,13,00,000 টাকার চেক হস্তান্তর করা হয়। চট্টগ্রামে এ পর্যন্ত 350 জনকে সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সময় সংবাদ, চট্টগ্রাম। বেগম খালেদা জিয়া আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ। পরিবারের সঙ্গে থাকায় প্রফুল্ল রয়েছেন। লন্ডনে সাংবাদিকদের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকদের পরামর্শের উপর নির্ভর করছে বিএনপি নেত্রীর দেশে ফেরা। টানা 2 মাস ধরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেশ কিছুদিন দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি থাকার পর এখন বড় ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে আছেন তিনি। তার শারীরিক অবস্থা এখন কেমন তা জানতে লন্ডনের স্থানীয় গণমাধ্যম কথা বলে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনের সঙ্গে। তিনি জানান, আগের চেয়ে শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বেগম জিয়ার। লন্ডনের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। পরিবারের সঙ্গে থাকতে পেরে মানসিক সুস্থতা বেড়েছে বিএনপি নেত্রীর। এমনকি এই মানসিক সুস্থতাই বেগম জিয়ার শারীরিক সুস্থতাকে আরও বাড়িয়ে তুলছে বলে জানান ডাক্তার জাহিদ হোসেন। বলেন, যে কোনো সময়ের তুলনায় বেশ সুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখন এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই, এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকের মতামত ও শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপি নেত্রীর দেশে ফেরা নির্ভর করছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য, তখনই উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় তাকে বিমানবন্দর থেকেই সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সে সময় বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরাও তাকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। প্রায় 3 সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপি নেত্রীকে নেওয়া হয় ছেলে তারেক রহমানের বাসায়। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় কারাদণ্ড দেয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। 2020 সালের 25 মার্চ তৎকালীন সরকারের 2 শর্তে মুক্তি দেয়া হয় বেগম জিয়াকে। যদিও আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত গৃহবন্দী থাকতে হয় তাকে। সর্বশেষ 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ তৈরি হয় নানা রোগে আক্রান্ত 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত নিষ্পত্তির পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরেকটি মামলা। বৃহস্পতিবার তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলার রায় দেবেন সর্বোচ্চ আদালত। এ মামলায় তারেক রহমানকে সাজা না দেয়ায় দেশ ছাড়তে হয়েছিল বিচারক মোতাহার হোসেনকে। এদিকে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে 30 এপ্রিল। এখানে মানি লন্ডারিং এর কোনো এলিমেন্ট আদালত খুঁজে পায় নাই এবং যে আইনে মামলা করা হয়েছে 2002 সালের আইন, সেইটা একটা পতিত আইন ছিল। এই আইনের মাধ্যমে শুধুমাত্র জনাব তারেক রহমান ও বেগম জিয়ার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের জাতীয়তাবাদী দলকে ডাউন করার জন্যই এই মামলাটা করা হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় 13 বছরের সাজা থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় 30 এপ্রিল ধার্য করা হয়। ন্যায় বিচারের প্রত্যাশা তার আইনজীবীর। এভিডেন্সে কোথাও আমানুল্লাহ আমানের যে কোনো অবৈধ সম্পদ আর্ন করছে, অবৈধ বসন আর্ন করছে, এরকম কোনো বক্তব্য, এরকম এভিডেন্স নাই। লাস্ট গভর্নমেন্টের সময় একই কোর্টের 2টো করে বিচার করেছে। ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুটো প্রমাণ করতে পারে নাই দুর্নীতিতে কোনো সম্পদ আর্ন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারে, এভিডেন্স প্রডিউস করতে পারে না, আমরা আশা করছি আমার নাম ন্যায় বিচার পাবে। দুর্নীতির এই মামলায় 6 মাস জেল খাটেন বিএনপির এই নেতা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্প লুটপাটের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসব প্রকল্পে নামকা ওয়াস্তে সভা সেমিনারের ছবি তুলে
নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে সরকারের অর্থ লুটপাটের অভিযোগ আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চেতনা বিক্রি করে লুটপাটের সব আয়োজন করেছিল বিগত সরকার। বিষয়টি স্বীকার করে পট পরিবর্তনের পর দায়িত্ব নেয়া মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন, নানা অসঙ্গতি পাওয়ায় সব প্রকল্পই স্থগিত করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্টে বিস্তারিত। 2022 সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাতে নেয় বীরের কণ্ঠে বীরগাথা শীর্ষক 50 কোটি টাকার প্রকল্প। কাজ ছিল যেসব মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন তাদের সাক্ষাৎকার নেওয়া ও সংরক্ষণ করা। তবে দুদকের অভিযোগ, অল্প সংখ্যক মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নেওয়া হলেও খরচ দেখানো হয় অস্বাভাবিক। একইভাবে পতিত আওয়ামী লীগ সরকারের সবশেষ 3 বছরের তথ্য বলছে, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের নামে 50 কোটি টাকা করে প্রায় 200 কোটি টাকার 4টি প্রকল্প গ্রহণ করা হয়। শুধু সভা, সেমিনার, স্কুল কলেজ পরিদর্শন, টিভিসি, চলচ্চিত্র নির্মাণ, পত্রিকা টেলিভিশনের বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হয় এসব টাকা। তবে তথ্য বলছে, নামকাওয়াস্তে এসব প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা, যা নিয়ে বেশ জোরে সোরে অনুসন্ধান চালাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, চেতনা বিক্রি করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের বন্দোবস্ত করা হয়। মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নে যে বাজেটগুলো করা হয়েছে, আপনারা যাই দেখেন, এর কাজ 10 থেকে 20% কাজ হয়েছে, কারণ এটা না করলে তো 80% মারা যাচ্ছে না। মুক্তিযুদ্ধের চেতনা বলেন, বঙ্গবন্ধুর চেতনা বলেন, স্বাধীনতার চেতনা বলেন, এই চেতনায় শব্দগুলো করা হয় দুর্নীতিটাকে লিগ্যালাইজ করার জন্য, বৈধতা দেওয়ার জন্য। পট পরিবর্তনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বিভিন্ন প্রকল্পের নানা অসঙ্গতি খুঁজে পেয়েছেন উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ব্যক্তি ও রাজনৈতিক উদ্দেশ্যে অপ্রয়োজনীয় সব প্রকল্প গ্রহণ করেছিল। আমরা সুস্পষ্টভাবে দেখছি দুর্নীতি হয়েছে। সরহদ্দি উদ্যানে স্বাধীনতা কমপ্লেক্স প্রকল্প হচ্ছে, বীরের কণ্ঠে বীর গাথা, এই সমস্ত প্রকল্পগুলোতে প্রচুর টাকা পয়সা নিয়েছে, এগুলি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বজনীন এবং সমস্ত মানুষকে রিলেট করে যে স্বাধীনতার যুদ্ধ এইখানে সংগঠিত হয়েছে, সেই ব্যাপকত্বে সব মানুষকে এখানে মূল্যায়ন করা হয় নাই। দুদকে আসা অভিযোগে জানা যায়, গত 7 বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তত 10টি প্রকল্প হাতে নিয়েছে, যা টাকার অঙ্কে 5000 কোটি টাকারও বেশি। প্রতিটি প্রকল্পেই অসঙ্গতি খুঁজে দেখতে চায় দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বছরের 2 মাস পার হলেও অনেক শিক্ষার্থীর হাতে মাত্র 2-1টি বই। ফুলসেট বই না পাওয়ায় জোড়া তালি দিয়ে চলছে পড়াশোনা। বাধাই মেশিনের সংকট আর শ্রমিকরা নোট গাইড বাধাইয়ের কাজে বেশি মনোযোগী হওয়ায় সব বই পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে এনসিটিবি। তবে মুদ্রণ শিল্প সমিতি বলছে, কিছু বইয়ের টেন্ডারে দেরি হওয়ায় ছাপার কাজ এখনো শেষ হচ্ছে না। সেলিম আহমেদের ছবিতে শাকির আহমেদের রিপোর্ট। চলছে বছরের 3য় মাস। সিলেটের কাকড়দিয়া তেরাতল উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে মাত্র 2টি বই, বাংলা আর ইংরেজি। আর 8ম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে 3টি বই, বাংলা, ইংরেজি ও গণিত। আমরা 2টা বই পেয়েছি, একটা হলো বাংলা, একটা হলো ইংলিশ। মোবাইল বা ল্যাপটপে দেখতে পারি না, কারণ চোখে সমস্যা করে, আর সবার ঘরে থাকেও না। পিডিএফ থেকে দেখা অত ইজি থাকে না সবার জন্যই। শুধু সিলেট নয়, বেশ কয়েকটি জেলায় এখনো পৌঁছায়নি সব বই। এনসিটিভির তথ্য বলছে, 40 কোটির মধ্যে 5 কোটি বই স্কুলে পৌঁছায়নি। অনেক স্কুলেই জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। 8 এবং ক্লাস 9-এর খুব বেশি ক্ষতি হবে, আর বাকি বইগুলো আমরা মোটামুটি পেয়েছি আলহামদুলিল্লাহ। যদিও এনসিটিভি চেয়ারম্যানের দাবি, অধিকাংশ ক্লাসের শিক্ষার্থীদের কাছে পৌঁছে গেছে 90% বেশি বই। ছাপানোর কাজটা হয়তো হয়ে যাবে, কিন্তু বাধাই করার কাজটা হয়তো আরও 3-4 তারিখ লাগতে পারে। তাই বই ছাপার প্রকৃত অবস্থা দেখতে ছাপাখানায় সময় সংবাদ। রাজধানীর মাতোয়াইলের প্রেসগুলোতে এখন ছাপা হচ্ছে দাখিল 9ম শ্রেণীর বই। মুদ্রণ, বাধাই ও আনুষ্ঠানিক যাচাই প্রক্রিয়া শেষে কবে তা শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে, এখন সেটি দেখার বিষয়। ছাপা শেষে বাধাইয়ের জন্য স্তূপাকারে রাখা হয়েছে ষষ্ঠ ও 7ম শ্রেণীর বই। এনসিটিভি বলছে, অটোমেটিক বাধাই মেশিনের সংকট আর নোট গাইড বাধাইয়ে বেশি মজুরি পাওয়ায় পাঠ্য বইয়ের কাজ করছেন না শ্রমিকরা। বাজারে যখন দেখা যায় যে তার মজুরি নোট গাইডের বাধাইকারী হিসেবে
বাধাই করার জন্য যখন তার মজুরি বেশি হয় তখন সেদিকে সে ছুটে যায়। তবে মুদ্রণ শিল্প সমিতি বলছে কিছু বইয়ের টেন্ডার দেরিতে হওয়ায় ছাপার কাজে বিলম্ব হচ্ছে। লাস্ট দিকে যে টেন্ডারগুলো হয়েছে ওই স্কুলগুলো বেসিক্যালি কিছু কিছু পায় নাই। এটা আশা করা যায় যত দ্রুত সম্ভব, যেহেতু কাগজ চলে আসছে আর কাগজের স্বল্পতা যেহেতু নাই, আর আমাদের যত দ্রুত সম্ভব আমরা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। চলতি মাসের শেষ সপ্তাহে সব কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান প্রেস মালিকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। গঙ্গা। তিস্তা পানি চুক্তি অনুযায়ী পানির প্রবাহ নিয়মিত না থাকায় নদীতে জমানো পানিতে সেচ সুবিধা পাচ্ছেন নীলফামারীর চাষিরা। 50,000 হেক্টর জমিতে সেচ সম্ভাবনা নিশ্চিত করতে চায় পানি উন্নয়ন বোর্ড। মৌসুমের শেষ পর্যন্ত এই সুবিধা পেলে উৎপাদন বৃদ্ধি সহ আর্থিকভাবে লাভবান হওয়ার আশা তাদের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। তিস্তা সেচ প্রকল্পের নীলফামারী অঞ্চলের 90 কিলোমিটার প্রধান সেচ নালা সহ সেকেন্ডারি ও টারশিয়ারি খালগুলোতে রয়েছে টুইটুম্বুর পানি। পানি উন্নয়ন বোর্ড বোরো রোপা লাগানোর শুরু থেকে খালগুলোতে পানি প্রবাহ নিশ্চিত করেছে। ফলে কৃষকেরা তাদের নিজস্ব পদ্ধতিতে সেখান থেকে পানি নিয়ে জমিতে সেচ দিচ্ছেন। এতে বিস্তীর্ণ জমিতে এখন সবুজের সমারোহ। জেলায় এবার 81,857 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তার মধ্যে প্রায় অর্ধেক জমিতে সেচ সুবিধা দেওয়ায় উচ্ছ্বসিত কৃষক। মৌসুমের শেষ পর্যন্ত নদীতে এই পানি প্রবাহ থাকলে অতিরিক্ত ধানের ফলন বাড়ার পাশাপাশি উৎপাদন খরচও কমার আশা তাদের। ক্যানেলের পানিতে আমার তো বিঘা করে অল্প টাকা, 500 থেকে 600 টাকা লাগতেছে। একেবারে পানির রেটে আমরা পানিটা পাচ্ছি। অন্য জায়গায় তো অনেক দ্বিগুণ বাজার, মোটার মানে 6,000 টাকা বিঘা। পর্যাপ্ত পানি ব্যবস্থা আছে, আমরা বললেই পানি পাচ্ছি। পানির লেভেল কমে গেলে আমরা অফিসারদেরকে ফোন দিলে পানি দিচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে পানির বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে শেষ পর্যন্ত সেচে সংকট হবে না। আমাদের একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পটি সমাপ্ত হলে আমরা আশা করছি যে 1 লক্ষ হেক্টর জমিতে আমরা সেচের পানি দিতে পারবো। নীলফামারীর ডালিয়া ও সৈয়দপুর এবং রংপুর বিভাগে মোট 252টি পানি ব্যবস্থাপনা সমিতির মাধ্যমে সাধারণ কৃষক সেচ সুবিধা পান। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে শিগগিরই একটি যৌথ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ডক্টর মোহাম্মদ আবুল হোসেন। বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশনের 86তম বৈঠক শুরুর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন শেষে সময় সংবাদকে তিনি বলেন, নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় চুক্তি অনুযায়ী দুপক্ষই এখন পানি কম পাচ্ছেন। এর আগে হাতে কলমে ফারাক্কা বাঁধের ভারতের অংশের পানি প্রবাহ নিরীক্ষণ করেন দুজন সিনিয়র ইঞ্জিনিয়ার পদমর্যাদার প্রতিনিধি। প্রায় 10 মিটার পরপর পানির তলদেশে যন্ত্র বসিয়ে ভারতে কতটুকু পানি প্রবাহিত হচ্ছে তা পরিমাপ করেন তারা। গঙ্গা পানি বন্টন চুক্তি পর্যালোচনা এবং নদী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য 11 সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার কলকাতায় পৌঁছায়। দুই মেম্বার জিআরসি বছরে একবার এটা ভিজিট করি টু চেক এভরিথিং ইজ গোয়িং অল রাইট। এটা আমরা চেক করছি। আপনারা দেখলেন যে মেন গঙ্গাতে যে ফ্লো মেজারমেন্ট চেক করা হলো, ওই পানিটা বাংলাদেশে চলে যাচ্ছে, আর এখানে ফিডার ক্যানেলে মেজার করা হচ্ছে, চেক করা হচ্ছে, এই পানিটা কলকাতা যাবে। সো আমরা দেখলাম চুক্তি অনুযায়ী সবকিছু বাস্তবায়ন হচ্ছে কিনা। 6 তারিখে একটা মিটিং, এটা গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত, আর 7 তারিখে আরেকটা টেকনিক্যাল কমিটি মিটিং, 39 মিটিং ঢাকায় হবে আশা করি, তখন আরো ফার্দার আলোচনা হবে। কলকাতায় ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের বৈঠকের আগে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে গেছেন বাংলাদেশের প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। দেখুন, এটি একটি রুটিন মিটিং এবং এই যে নিরীক্ষণ, সেটিও কিন্তু রুটিন নিরীক্ষণ বলে সংশ্লিষ্ট আধিকারিকরা বলছেন। আপনারা জানেন যে আগামী বছর 12ই ডিসেম্বর 30 বছর মেয়াদী
গঙ্গার পানি বন্টন চুক্তি তার মেয়াদ শেষ হতে চলেছে। তো তার আগে দুই দেশের টেকনিক্যাল কমিটির এই যে সরেজমিনে হাতে কলমে নিরীক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট দেশের এখানে যারা রয়েছেন তারা। আপনি জানেন যে 11 সদস্য বিশিষ্ট যে প্রতিনিধি দলটি ভারতে এসেছেন তাদের মধ্যে আজকে সকাল থেকে আমরা দেখেছি 7 সদস্যের প্রতিনিধি, টেকনিক্যাল কমিটির প্রতিনিধি এবং সঙ্গে যৌথ নদী কমিশনের যে বাংলাদেশের অংশে সদস্য এবং এই প্রতিনিধি দলের নেতা তাকেও কিন্তু আমরা দেখেছি। তিনি পরিষ্কার করে বলেছেন যে এখনো পর্যন্ত চুক্তি অনুযায়ী যে জলের হিস্সা বা ভাগ সেটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে, তবে যেহেতু এখন মূল নদীর প্রবাহই কম এবং সে কারণে চুক্তি অনুযায়ী দুই দেশের যে জল পাওয়ার কথা ছিল সেই জলটি কিন্তু প্রবাহমানতার কম। তবে টেকনিক্যাল কমিটি একেবারে গ্রাউন্ড লেভেল থেকে কি তথ্য পেল সেটি নিয়ে কিন্তু আগামী পরশু অর্থাৎ 6 তারিখ বৃহস্পতিবার কলকাতার একটি হোটেলে তারা কিন্তু বৈঠক করবে। এই বৈঠকটি কিন্তু যৌথ নদী কমিশনের বৈঠকের আগে গঙ্গার পানি বন্টন চুক্তি বিষয়ক একটি বৈঠক বলে সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন। আপনারা জানেন যে এই চুক্তি অনুযায়ী 70,000 কিউসেকের মধ্যে জল প্রবাহমান হলে 34,500 কিউসেক জল বাংলাদেশে যাবে এবং বাকি জল ভারত পাবে এবং 50,000 কিউসেকের মধ্যে যদি জল আসে তাহলে দুই দেশের জল কিন্তু 50-50 হবে। যেহেতু এখন এই মুহূর্তে জলের প্রবাহ কম সেই কারণে কিন্তু দুই দেশের যে ভাগ্যে জল কিন্তু কম। তো সব মিলিয়ে টেকনিক্যাল কমিটি এবং জয়েন্ট রিভার কমিশনের বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট আধিকারিকরা আশাবাদ প্রকাশ করছেন এই যে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে একটি যৌথ কমিটি প্রস্তাবনা দেবে এবং এই কমিটি কিন্তু যৌথভাবে ভারত বাংলাদেশের পক্ষ থেকে গঠন করা হবে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের ফারাক্কার ব্যারেজের সামনে থেকে এই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিল মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের সামনে থেকে। গাজীপুরে অটোরিকশা চালকের মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। প্রায় 4 ঘন্টা পর যৌথ বাহিনীর চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। হত্যার পর বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ স্বজনদের। বিক্ষুব্ধ জনতার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সড়কের দুপাশে দীর্ঘ যানজট। এলাকাবাসীর অভিযোগ, কথা কাটাকাটির জেরে অটোরিকশা চালক লিটন মিয়াকে হত্যার পর তাকোয়া পরিবহনের চালক মরদেহ ফেলে যায়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল 8:30টার দিকে গাজীপুরের শ্রীপুরের নতুন বাজার এলাকায় প্রায় 4 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। তাদের অভিযোগ, এই ঘটনায় মামলা দিতে গেলে হত্যা মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। বিচার নিশ্চিতের পাশাপাশি স্থায়ীভাবে তাকোয়া পরিবহন চলাচল বন্ধের দাবি জানান তারা। বুকিং ক্লাস ভাঙ্গেলানির পরে আর দুজনে তর্ক বিতর্ক হয়েছে। ওই যে তাকোয়ার ড্রাইভারে আর অটোর ড্রাইভারে টাইনে উড়াইছে এই গাড়ির মধ্যে, তাকোয়ার মধ্যে উড়াইছে, পাওয়ের রক কাটছে, গলা কাটছে, কাটতে এই জায়গায় পালাইতে হয়ে গেছে। পুলিশের রুট অ্যাক্সিডেন্ট মামলা দেয়, রুট অ্যাক্সিডেন্ট মামলা, এটা কি মামলা হলো? রুট অ্যাক্সিডেন্ট মামলা কি হলো? এটা তো রুট অ্যাক্সিডেন্ট না। এখন মামলা নিয়েছে, আমাদেরকে বলছে রাস্তা ছাইরে দিচ্ছে, মামলা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় বিচার নিশ্চিতের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। পুলিশ জানায় এই ঘটনায় এরই মধ্যে একজনকে আটকের পাশাপাশি বাস জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট বাসের ড্রাইভার আটক আছে, বাসও আটক আছে কিন্তু, আর সুপারভাইজার যে যার নামে আসামি, দুজনে যার নামে আসামি, তাকে আমরা আটকের চেষ্টা করবো এবং সর্বোচ্চভাবে চেষ্টা করব। এর আগে সোমবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের নতুন বাজার এলাকা থেকে অটোরিকশা চালক লিটনের মরদেহ উদ্ধার করা হয়। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। নরসিংদীর দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা হয়েছে 1.5 শতাধিক দেশীয় অস্ত্র। সোমবার ভোর থেকে দিনব্যাপী সেনাবাহিনীর 99 কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স এই অভিযান চালায়। এ সময় ধারালো অস্ত্র সহ বিভিন্ন মামলার আসামি 20 জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই যৌথ অভিযানে আমরা সর্বমোট এখন পর্যন্ত 20 জনকে গ্রেফতার করেছি, যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অনেক মামলা আছে এবং তাদের ওখান থেকে আমরা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। দুপুরের সময় আরও থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ভারত। বিশ্বকাপে হারের শোধ নিতে চায় টিম ইন্ডিয়া। খর্বশক্তির দল নিয়েও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অজিরা।
রমজানে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়ে গুঁড়ো দুধ, চিনি গুঁড়া চাল, মসুর ডাল, সয়াবিন তেল সহ 19 ধরনের পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর 15টি স্থান থেকে বিশেষ মূল্যে এসব পণ্য কিনতে পারছেন সাধারণ মানুষ। একই জায়গায় নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য মূল্য ছাড়ে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা। রমজানে 1 লিটার সয়াবিন তেল পেতে দোকানে দোকানে ধর্ণা দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন প্রেক্ষাপটে সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19 ধরনের পণ্য মিলছে সিটি গ্রুপের এক ট্রাকেই। মতিঝিল, শাপলা চত্বর, জাতীয় প্রেস ক্লাব, শ্যামলী বাস স্ট্যান্ড, মিরপুর 2 সহ রাজধানীর 15টি স্থানে ট্রাক থেকে 2 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, প্রয়োজন মতো চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। মিলছে বিশেষ মূল্য ছাড়। তীর ফুলক্রিম গুঁড়ো দুধ 500 গ্রামের প্যাকেটের বাজার মূল্য 425 টাকা, অথচ রমজান উপলক্ষে 50 টাকা ছাড়ে 375 টাকায় বিক্রি করছে সিটি গ্রুপ। মসুর ডালে কেজিতে 7 টাকা কমে বিক্রি হচ্ছে 115 টাকায়। 165 টাকা কেজির চিনি গুঁড়া চাল বিক্রি হচ্ছে 148 টাকায়। মুড়ি আর চিনিটা রিজনেবল প্রাইসে পাইছি। চিনি পাইছি 117 টাকায়, যেটা বাজারে 140-এ। এলাকার মুদি দোকানগুলোতে খুঁজে তেল পাওয়া যাচ্ছে না, মূলত তেলের জন্যই আসছি। 4 লিটার সয়াবিন, 2 কেজি ডাল, 1 কেজি লবণ, বাজারে এটা কম আছে। খুচরা বাজারে তেল বিক্রি হয়েছে রমজানের আগে 220 টাকা কেজি, আর সেই হিসাব করলে দেখা যায় কতটা পড়লো। আমার এখানে প্রায় 40 টাকার উপরে সাশ্রয় হলো। পণ্য কিনতে এসে কেউ যাতে খালি হাতে ফিরে না যায় তা নিশ্চিত করতে সচেষ্ট সিটি গ্রুপ। তীর ব্র্যান্ডের এখানে 19টারও বেশি প্রোডাক্ট আছে, তো এখান থেকে কাস্টমার তার নিজস্ব পছন্দ মতো তেলের সাথে চিনি নিচ্ছে, পোলাওর চাল নিচ্ছে, লবণ নিচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই পণ্য বিক্রি কার্যক্রম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গত দুদিনের তুলনায় কিছুটা কমেছে শসা ও বেগুনের দাম। বেগুন গতকাল 160 থেকে 180 টাকা কেজিতে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে অর্ধেক দামে। তবে লেবুর দাম এখনো চড়া, প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। রমজান মাসে ক্রেতাদের অন্যতম চাহিদা শসা ও বেগুন, যা সোমবারও বিক্রি হয়েছে 160 থেকে 180 টাকায়। তবে রমজানের প্রথম দুদিনের তুলনায় তৃতীয় দিনের দাম কিছুটা কমেছে। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়, বেগুনের কেজি 80 থেকে 100 টাকা। 15-20 দিন আগে যে রেটটা ছিল ওটাই আছে, আর কিছু কিছু মানে সবজি আপনার অনেকটা বেশি। যেহেতু রোজা একটু বেশি হবেই, কারণ এটা এই দেশেরই সিস্টেম, এটা কিছু করার নাই। তবে অন্য সব সবজি নাগালের মধ্যে থাকলেও লেবুর দাম আকাশচুম্বী। প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। দাম বেশি হওয়ার পেছনে বরাবরের মতো চাহিদার তুলনায় সরবরাহ সংকটকেই দুষছেন বিক্রেতারা। বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময় লেবুর উৎপাদন কম হওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে দাবি তাদের। লেবুর ডর্জন জিজ্ঞেস করার পরে আমি দাঁড়ায় আসছি আর কি, মানে কেনার মতো সাহস পাচ্ছি না, যে এত নাগানের বাইরে আর কি। লেবুর দামটা যদি একটু কমতো, বেগুনের দামটা একটু কমতো, তাহলে মনে করেন না যে নিরহ মানুষ যারা মধ্যস্থরা তারাও মনে করেন না যে খাইতে পারতো, কিনতে পারতো, চলতে পারতো। কাস্টমারে আগে 2-3 ডজন করে বেচতাম, মানে খালি করে না, দাম দেখে একটা করে খায়, ওনার লেবু 8 করে খায়, তো লেবু বেচতে পারতাছি না। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দেখতে চান ভোক্তারা। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাজারে ভোজ্য তেলের কিছুটা সংকট রয়েছে, তবে শাকসবজির দাম বাড়েনি। পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি হওয়ায় সরবরাহে ঘাটতি নেই বলেও জানান উপদেষ্টা। তিন গুণ করা হয়েছে আপনার পোর্ট রেন্ট, 3 গুণ। তার মানে এখন প্রতিদিনে $48 করে দিতে হবে, যাতে কেউ ওখানে স্টোর করতে না পারে, এবং যেটার এফেক্টটা অত্যন্ত কার্যকর হয়েছে। শাকসবজির দাম বরং যা ছিল তাই। একটা খালি পেপারের দিকে ভোজ্য তেলের কিছু কিছু লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। এটা কিন্তু বহু আগের থেকে আমরা শুরু করেছি, রোজা আসার 15-20 দিন আগের থেকে।
চীন মার্কিন অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে পোশাক রপ্তানির নতুন বাজার ধরতে মরিয়া বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চলতি অর্থবছরের 7 মাসে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির রেকর্ড ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে যেমন 14% প্রবৃদ্ধি নিয়ে $12 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, তেমনি 16% প্রবৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি হয়েছে $4.5 বিলিয়ন তৈরি পোশাক। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে $11.81 বিলিয়ন, যুক্তরাষ্ট্রে 16.45% প্রবৃদ্ধি হিসেবে $4.47 বিলিয়ন, কানাডায় 15.29% হিসেবে $750 বিলিয়ন এবং যুক্তরাজ্যে 4.55% প্রবৃদ্ধি হিসেবে $2.55 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। আমাদের কম্পিটিটর দেশগুলো যেগুলো আছে তাদের তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো প্রচলিত দেশগুলোর পাশাপাশি আগে তেমন পোশাক রপ্তানি হতো না এমন অপ্রচলিত দেশও রেকর্ড রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। এই বাজারগুলোতে কিন্তু আমরা যেহেতু একবার বিজনেস শুরু হয়ে গেছে এবং সেটা বাংলাদেশের ম্যানুফ্যাকচারারদের, এন্টারপ্রেনারদের যোগ্যতার কারণেই বিজনেসটা গ্রো করছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ, একই সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ট্যারিফ নিয়ে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আলোর মুখ দেখাচ্ছে বলে মনে করছেন শীর্ষ ব্যবসায়ীরা। কম্পিটিটিভনেসটা আমরা যেভাবে ধরে রাখছিলাম এতদিন ধরে, সেটাকে ধরে রাখাটা অব্যাহত রাখতে পারি, তাইলে কিন্তু আমাদের যে নতুন যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারবো। জানুয়ারি পর্যন্ত গত 7 মাসে বাংলাদেশ থেকে $23.55 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি হয়েছে। অথচ আগের 2023-24 অর্থ বছরের এই সময়ে রপ্তানি হয়েছিল $21 বিলিয়ন। ইউরোপীয় ইউনিয়নের নতুন নতুন যে বাজার সৃষ্টি হচ্ছে তা যেমন ধরে রাখতে হবে, ঠিক তেমনি পুরাতন বাজার হিসেবে স্বীকৃত ইউরোপ, আমেরিকা, কানাডার বাজারও প্রবৃদ্ধি বাড়াতে হবে গার্মেন্টস শিল্পের সুরক্ষার জন্য, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদ কেনাকাটার খবর। ঈদ সামনে রেখে জমে উঠেছে কুষ্টিয়ার পোড়াদহের পাইকারি কাপড়ের হাট। প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার বেচাকেনা চলছে বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি। বেচাকেনা ভালো হওয়ায় এবার ভালো লাভের আশা ব্যবসায়ীদের। নানা বয়সী মানুষের হরেক রকম পোশাকের পসরা সাজিয়ে রেখেছেন দোকানদাররা। প্রথম রমজান থেকেই কুষ্টিয়ার পোড়াদহে কাপড়ের হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন। সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার কাপড়ের হাট বসলেও ঈদ সামনে রেখে এখন প্রতিদিনই বেচা কেনা হয় কাপড়। পাইকাররা এই হাট থেকে কাপড় কিনে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যান। এই হাটে সুলভ মূল্যে মিলে বাহারি পোশাক। সব ধরনের মাল এখানে পাওয়া যায় এবং ঢাকা থেকে ঝামেলা কম হয়। এখান থেকে নিয়ে যে আমি কালীগঞ্জে বিক্রি করি, কম দামে পাই, এখান থেকে নিয়ে যে আমরা ওইখানে যে একটু বেশি দামে বিক্রি করি। এখনো ঈদের বেচা কেনা শুরু হয়নি, আমরা আশা করছি 15 রোজার পর থেকে বেচা কেনাটা হবে। রমজান এই হাটে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার বেশি বেচা কেনা হয় বলে জানান ব্যবসায়ী সমিতি। ডাকাতি হচ্ছে, আমরা তো অনেক ভয়ে আছি, আমরা প্রশাসনের সাহায্য চাই, প্রশাসনের নিরাপত্তা চাই। পোড়াদা কাপড় ব্যবসায়ী সমিতির তথ্য মতে এই হাটে 740টি স্থায়ী ও 1250টি অস্থায়ী কাপড়ের দোকান রয়েছে। রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেশের বাইরের খবর। এবার ইউক্রেনে সামরিক সহযোগিতা স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির মধ্যে তীব্র বাকবিতণ্ডার পর সোমবারে ঘোষণা দেয় হোয়াইট হাউস। ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওর দাবি, রাশিয়াকে আলোচনার টেবিলে আনতেই ট্রাম্পের এমন পদক্ষেপ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সহযোগিতায় শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজছেন তিনি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডার পর ফাটল ধরতে শুরু করেছে দুই দেশের সম্পর্কে। সোমবার ইউক্রেনের সামরিক সহযোগিতা বন্ধের আকস্মিক ঘোষণা দেয় হোয়াইট হাউস। নতুন সহায়তা বন্ধের পাশাপাশি এরই মধ্যে রাস্তায় থাকা ত্রাণও পুনরায় ফেরত আনা হবে বলে জানায় মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা পেন্টাগনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে আলোচনা টেবিলে আনতেই এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেট নেতারা। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। এতে রাশিয়া এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো শক্তিশালী হয়ে উঠবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনতির দিকে যাবে। এদিকে সহায়তা বন্ধের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সহযোগিতায় শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজছে কিয়েভ। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় এখন কূটনৈতিক সমাধানের পথেই নজর দিচ্ছে ইউক্রেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। স্পিন শক্তি বাড়াতে দলে 2 পরিবর্তন। অজিদের 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের শোধ তুলতে মরিয়া ইন্ডিয়া। কর্মশক্তির দল নিয়েও ফাইনালের টিকিট পাওয়ার আশা অজিদের। দুবাই থেকে আরো জানাচ্ছেন মাকসুম আলম খান। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে বলে কয়ে তাদের মাটিতে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ওই আঘাতে ইন্ডিয়ানদের হৃদয়ে এখনও চলছে রক্তক্ষরণ। আসর জুড়ে অপরাজিত ভারত শিরোপার মঞ্চে চোখ করেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এখন পর্যন্ত ম্যাচ হারেনি রোহিত কোহলিরা। আবারও সামনে মাইটি অজিস, মঞ্চটা সেমিফাইনাল। সবকিছু আয়ত্তের মধ্যে থাকায় বাড়তি অনুশীলনের দরকার হচ্ছে না। 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর মাত্র একদিন অনুশীলন করে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগের দিনটাও কাটিয়েছে বিশ্রামে। হাই ভোল্টেজ ম্যাচের আগের দিন দীর্ঘ প্র্যাকটিস সেশনে গেম প্ল্যান আর 11 সাজানোর চেষ্টা করেছেন কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড। তার স্কোয়াডে শনির দশা। কামিন্স, স্টার্ক, হ্যাজলুড, মার্শরা নেই আগেই। সেমির আগে ইনজুরিতে ছিটকে গেছেন ম্যাথিউ শর্ট। তার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে কুপার কনোলিকে। দুবাইয়ের পিচের হিসেবে এই লেফট আর্ম স্পিন অলরাউন্ডারের খেলার বড়সড় সম্ভাবনা রয়েছে। ব্যাটিং অর্ডারেও আসবে পরিবর্তন। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে জশ ইংলিশকে। 2011 পর ওয়ানডে ফরম্যাটের আইসিসি ইভেন্টে 4 ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত, যার মধ্যে বড় 2 ম্যাচ অর্থাৎ 2015 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল এবং 23 বিশ্বকাপের ফাইনালে হেরেছে ভারত। মনে যন্ত্রণা নিয়ে সেই হিসেব মাথায় রাখছে শত কোটি ইন্ডিয়ান। নিশ্চয়ই ব্লকবাস্টার এই ম্যাচে উপচে পড়া ভিড় থাকবে এই স্পোর্টস সিটিতে। দুবাই থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 71 ও 24-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে নতুন দল এনসিপির কার্যক্রম শুরু। দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা। হাসিনার বিচারের আগে নির্বাচন নয়। এবং বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেকটাই সুস্থ। পরিবারের সঙ্গে থাকায় আছেন প্রফুল্ল, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। শারীরিক অবস্থা বিবেচনায় লন্ডন থেকে ফিরবেন দেশে। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।